হ্যালো স্টুডেন্টস, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর 03 থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের উপরে আমাদের লাস্ট দুটো ক্লাসে আমরা কি কি পড়েছি? আমরা পড়েছি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড একটা ইন্ডাকশন মোটরে কিভাবে জেনারেট হয়, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কোন ফর্মুলার উপর বেস করে রোটেট করে। তারপর আমরা স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল এন্ড ইটস অপারেশন, তারপর স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের রোটরে কিভাবে ইএমএফ জেনারেট হয়, কিভাবে কারেন্ট ফ্লো হয়, মিউচুয়াল ইন্ডাকশনের কিভাবে এখানে মিউচুয়াল ইন্ডাকশনটা অ্যাপ্লাই হয়। তারপর আমরা রোটরে উৎপাদিত ইএমএফ এর যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি কিভাবে ডিটারমাইন করতে হয়, রোটরে উৎপাদিত ইএমএফ এবং রোটরের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্ট এবং সেই ইএমএফ এর ফ্রিকোয়েন্সি কত হবে এবং সেটা কিভাবে ডিটারমাইন করা হবে এবং সেই ফ্রিকোয়েন্সিটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে বিস্তারে আলোচনা করেছি। তার সাথে সাথে আমরা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনাটা শুরু করেছিলাম, যেটা কিনা স্লিপ। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে স্লিপটা মূলত কি এবং স্লিপটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, স্লিপের ফর্মুলাই বা কি, আর এরকম ফর্মুলা স্লিপের ক্ষেত্রে হলো কেন। তো এই বিষয়গুলোতে লাস্ট ক্লাসগুলোতে আমরা বিস্তারে আলোচনা করেছি। আমি তোমাকে সাজেস্ট করব, যদি লাস্ট ক্লাসের কনসেপ্টগুলো তোমার কাছে কমপ্লিট থাকে, কনসেপ্ট ক্লিয়ার থাকে, তবেই তুমি এই ক্লাস করো। আদারওয়াইজ তুমি একদমই এই ক্লাস করতে এসো না, নইলে হতে পারে সবটাই তোমার মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। আমাদের আজকের টপিক সিগনিফিকেন্স অফ স্লিপ। যেমনটা লাস্ট ক্লাসে বলেছিলাম যে স্লিপের সিগনিফিকেন্সিটা একটা ইন্ডাকশন মোটরে একটা হিউজ পার্ট। স্লিপ অনেক কিছু ফ্যাক্টরের ডিসাইডিং ফ্যাক্টর হয়েছে, অনেক কিছুরই ডিসাইডিং ফ্যাক্টর। কিরকম? স্লিপের উপরে উৎপাদিত ইএমএফ ডিপেন্ড করে ইন দা রোটরের কথা বলছি। রোটরে ইএমএফ ইনডিউসড কমপ্লিটলি স্লিপের উপর ডিপেন্ড করে। রোটরের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হবে রোটর কন্ডাক্টরের মধ্যে দিয়ে, সেটাও স্লিপের উপর ডিপেন্ড করছে। নট অনলি দ্যাট, রোটরে ইএমএফ ইনডিউসড এবং কারেন্ট যেটা ফ্লো হচ্ছে তাদের ফ্রিকোয়েন্সি কত হবে সেটাও কিন্তু ডিসাইড করবে স্লিপ। শুধু তাই নয়, ফাইনালি রোটরের পাওয়ার ফ্যাক্টর কি হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রোটরের পাওয়ার ফ্যাক্টর কত হবে সেটাও কিন্তু ফাইনালি স্লিপই ডিসাইড করছে। কাজে বুঝতেই পারছো যে স্লিপের ইম্পর্টেন্সিটা একটা ইন্ডাকশন মোটরে কতখানি। শুধু তাই নয়, শুধু ইম্পর্টেন্স বলেই আমাদেরকে পড়তে হবে না। আমাদের ইন্ডাকশন মোটরে যত প্রবলেম ফেস করতে হবে তার সিংহভাগ, একদম জানিয়ে রাখি, তার সিংহভাগ কিন্তু সমস্যা কিন্তু স্লিপকে ঘিরেই সমাধান করতে হবে। কারণ আমাদের যে সমস্ত প্রবলেম আমাদের এক্সামগুলোতে আমরা দেখতে পাবো, সেই জাতীয় অলমোস্ট সমস্ত কোশ্চেনের মধ্যে কিন্তু স্লিপের কিছু না কিছু ইনভলভমেন্ট আছে। কাজেই স্লিপকে একদমই তুমি কিন্তু গুরুত্ব না দিয়ে পারবে না। স্লিপকে যদি গুরুত্ব না দাও তাহলে ইন্ডাকশন মোটর তুমি পড়ো না। কাজেই তোমাকে বলবো আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তুমি যে সমস্ত কোশ্চেন গুলো ফেস করবে সেই কোশ্চেনের সিংহভাগ কোশ্চেন তুমি স্লিপ থেকেই পাবে। তো চলো শুরু করি। সিগনিফিকেন্স অফ স্লিপ। আমি যেমনটা বলেছিলাম স্লিপ কি, একটু লাস্ট ক্লাসটা একটু মেমোরি রিকল করার চেষ্টা করি। স্লিপ ইকুয়ালস টু আমি লিখেছিলাম, তোমাদের মনে থাকবে নিশ্চয়ই, স্লিপ ইকুয়ালস টু এনএস মানে সিনক্রোনাস স্পিড মাইনাস এনআর রোটর স্পিড অথবা মোটরের অ্যাকচুয়াল স্পিড ওভার সিনক্রোনাস স্পিড। দিস ইজ স্লিপ। এবারে যদি তুমি এটাকে পার্সেন্টাইল করতে চাও তাহলে ইনটু 100, অবশ্যই সেটা ডিটারমাইন হবে কিন্তু পার্সেন্টেজ অফ স্লিপ। আমি আগের দিনই বলেছিলাম এই যে পার্সেন্টেজ আমরা ডিটারমাইন করি, এটা কিন্তু আমরা স্লিপকে এক্সপ্রেস করি কিন্তু সিনক্রোনাস স্পিডের পার্সেন্টেজের হিসাবে। সিনক্রোনাস স্পিডকে আমরা পার্সেন্টেজ করি। যে মনে করা যাক কোন একটা মোটরের সিনক্রোনাস স্পিড 1500, তাহলে তার স্লিপটা কত হবে। তো 1500 এর স্লিপ কত হচ্ছে সেটা দেখবো এবং আমরা বের করব ফাইনালি যে সিনক্রোনাস স্পিড যদি 100 হতো তাহলে স্লিপ কত হতো। আমাদের কিন্তু টার্গেটটাই সেটা যে আমরা স্লিপকে যখন এক্সপ্রেস করব আমরা কিন্তু এক্সপ্রেস করব সিনক্রোনাস স্পিডে রেফারেন্সে, সিনক্রোনাস স্পিডের রেফারেন্সে তার পার্সেন্টাইলটা আমরা করি। কাজেই এরকম ফর্মুলা লাস্ট ক্লাসে পুরোটাই ডিটেইলিং করা রয়েছে, তুমি দেখে আসতে পারো। তো মূলত এটাই হচ্ছে স্লিপ। তো আমি বলেছিলাম যে স্লিপটা বাড়বে কখন। দেখো এনএস টা কনস্ট্যান্ট, সিম্পলি সিনক্রোনাস স্পিড কনস্ট্যান্ট। কোন ইন্ডাকশন মোটর, একটা পার্টিকুলার ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস স্পিড পরিবর্তন হতে পারে না,
কারণ সিনক্রোনাস স্পিডের ফর্মুলা কি বলেছিলাম, প্রুভ করেছিলাম, শুধু বলিনি। ns equals to 120 into frequency by p, নাম্বার অফ পোল এন্ড ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে, দুটোই কনস্ট্যান্ট। ভেবে দেখো, কাজেই স্লিপ কিন্তু অবভিয়াসলি স্লিপ ডিপেন্ড করবে কিন্তু তোমার রোটরের স্পিডের উপরে। মাইন্ড, রোটরের স্পিডের উপর। রোটরের স্পিড পরিবর্তন হতে পারে, কিভাবে পরিবর্তন হতে পারে না, রোটরের স্পিড পরিবর্তন হতে পারে যদি তুমি মোটরের মেকানিক্যাল লোড বাড়াও কিংবা কমাও। যদি মেকানিক্যাল লোড বাড়িয়ে দাও, অবভিয়াসলি রোটরের স্পিড একটু হলেও ফল করবে। তখন কি হবে, রোটর স্পিড ফল করলে স্লিপ বেড়ে যাবে। দেখো তুমি ফর্মুলাতে পুট করে দেখো, রোটরের স্পিড যদি কমে যায় তাহলে স্লিপ বেড়ে যাবে। রোটরের স্পিড যত সিনক্রোনাস স্পিডের কাছাকাছি যাবে তত কি হবে, স্লিপ তত কমে যাবে, স্লিপ কমে যাবে। রোটরের স্পিড যদি সিনক্রোনাস স্পিডের সমান হয়ে যায়, ইনফ্যাক্ট রোটরের স্পিড যখন সিনক্রোনাস স্পিডের সমান হয়ে যাবে, বিয়োগফলটা 0 হয়ে যাবে। বিয়োগফল 0 হওয়া মানে আমি বারংবার বলেছি এই বিয়োগফলটার উপরে ডিপেন্ড করে। আর এই বিয়োগফলটা কি, এই বিয়োগফলটা হচ্ছে রিলেটিভ স্পিড, আপেক্ষিক গতি। কাজেই তুমি এখানে তোমার ডিপেন্ড করছে কিন্তু এনআর এর উপরে। তো আমার এনআর যত কমবে, একটু ভেবে দেখো, এনআর যত কমবে, কমে যাবে, তত কিন্তু স্লিপ বাড়বে। এনআর যত বাড়বে, বাড়তে বাড়তে কত হতে পারে, ম্যাক্সিমাম সিনক্রোনাস স্পিডে যেতে পারে। কিন্তু আমি বলি গড় স্পিড কখনো সিনক্রোনাস স্পিডের সমান হবে না, কারণ সিনক্রোনাস স্পিড যদি অ্যাচিভ করে না তারপরে আবার সে পিছিয়ে আসবে। কাজে গড় স্পিড সবসময় এনআর অবভিয়াসলি লেস দ্যান এনএস, এনএস এর থেকে কম হবে সিম্পলি। তো দেখো এনআর যত বাড়বে স্লিপ তত কমবে, স্লিপ তত কমবে। আমি বলছি রোটর স্পিড সব থেকে কম কখন, আমরা দুটো কন্ডিশন এখানে কনসিডার করব। দুটো কন্ডিশন কি কি এটা বোঝা গেছে। আবার বলছি, স্লিপ ইকুয়ালস টু ns মাইনাস nr বাই ns ইনটু 100। এটা লাস্ট ক্লাসে আমরা ডিরাইভ করেছিলাম কিভাবে এটা হলো। রোটর স্পিডের উপরে মূলত স্লিপটা ডিপেন্ড করছে। রোটর স্পিড যখন কমছে স্লিপ হাই হচ্ছে, রোটর স্পিড যখন বাড়ছে স্লিপ লো হয়ে যাচ্ছে। এই স্লিপ বাড়া কিংবা কমার উপরে অনেক কিছুই ডিপেন্ড করছে, এই স্লিপের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। বলতে পারো মোটরের ভাগ্য নির্ভর করছে এর উপরে। কিরকম দেখা যাক, আমরা এখানে দুটো কেসকে কনসিডার করব। মনে করা যাক যে কোনো একটা ইন্ডাকশন মোটরে, সাপোজ একটা ইন্ডাকশন মোটর লাইক দ্যাট, এই ইন্ডাকশন মোটরে তুমি 3 ফেজ সাপ্লাই দেবে RYB। এটা আমি বলে রাখি, এটা শুধুমাত্র স্কুইরেল কেসের কথা বলছি না, এটা স্কুইরেল কেসও হতে পারে, স্লিপ রিং ইন্ডাকশন মোটরও হতে পারে। মাইন্ড ইট, স্কুইরেল কেস এবং স্লিপ রিং উভয়ের ক্ষেত্রেই কিন্তু আজকে যে ক্লাসটা করাবো সেটা কিন্তু দুটো মোটরের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। আমি যদিও এখনো স্লিপ রিং মোটরের ওয়ার্কিং প্রিন্সিপালটা তোমাদের করানো হয়নি, আমি নিশ্চিতভাবে খুব তাড়াতাড়ি এটা করাবো, কিন্তু এটা কিন্তু উভয় মোটরের ক্ষেত্রেই বলছি, এটা শুধুমাত্র স্কুইরেল কেস নয়। এনিওয়েজ, তো দেখবো যে আমরা মনে করা যাক যে মোটরে যখন তুমি 3 ফেজ অ্যাপ্লাই করবে, তোমার রোটর রয়েছে, তো ডেফিনেটলি রোটরটা দাঁড়িয়ে আছে, কোনো সন্দেহ নেই রোটরটা দাঁড়িয়ে আছে। রোটরটা যখন দাঁড়িয়ে আছে তখন তুমি রোটরের স্পিড 0, nr ইকুয়ালস টু 0, এন্ড যখন তুমি সুইচটা প্রেস করে 3 ফেজ সাপ্লাইটা স্টেটরে দিয়ে দিলে, স্টেটরে এখানে 3টে সেট অফ কয়েল রয়েছে, 3টে কয়েল রয়েছে, 3টে আইডেন্টিক্যাল কয়েল রয়েছে, সেখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে যেটাকে তুমি বলছো ns। এবং ns আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে ns মনে করা যাক 1500 rpm। কোথা থেকে এলাম না, ns ইকুয়ালস টু 120 f বাই p। তো 120 ইনটু ফ্রিকোয়েন্সি 50 হার্টজ দিয়েছো যথারীতি, পোল ধরে নেওয়া যাক 4টে, কাজেই ns ইকুয়ালস টু 1500। আমি বলছি এট দ্য টাইম অফ স্টার্টিং, যখন রোটরটা দাঁড়িয়ে আছে, তখন স্লিপটা কত, দেখো তুমি ফর্মুলায় পুট করো, স্লিপ ইকুয়ালস টু ns মাইনাস nr বাই ns। সো তোমার এখানে ns ইকুয়ালস টু 1500 মাইনাস nr ইকুয়ালস টু কত, 0, এবং ওভার ns 1500, তাহলে কত হলো এটা, অবশ্যই 1। স্লিপ ইকুয়ালস টু কিন্তু 1 হলো, স্লিপ ইকুয়ালস টু 1। আমি বলে রাখি এটাই সর্বোচ্চ স্লিপ, এটাই সর্বোচ্চ স্লিপ। তো এই কন্ডিশনে আমরা কি দেখলাম, স্লিপ ইকুয়ালস টু 1, দ্যাট ইজ 100%। এটাকে পার্সেন্টাইলে করলে 100% হবে, ইনটু 100% স্লিপ। তো 100% স্লিপ হয়ে গেছে এট দ্য টাইম অফ স্টার্টিং। একদম শুরুতে আমি বলছি যে এই সময়
সময়ে দেখো রিলেটিভ স্পিডটা যেহেতু সর্বোচ্চ, রিলেটিভ স্পিড কত? রিলেটিভ স্পিড দেখো এই সময় রিলেটিভ স্পিড at the time of starting, at the time of starting, at the time of starting আমি বলছি রিলেটিভ স্পিড কত? রিলেটিভ স্পিড ইকুয়ালস টু তুমি কি করবে? ns মাইনাস nr। দেখো তো এই সময় রিলেটিভ স্পিডটা সর্বোচ্চ কিনা, দ্যাট ইজ 1500 মাইনাস 0 ইকুয়ালস টু 1500। তো যে সময় রিলেটিভ স্পিডটা সর্বোচ্চ, যে সময় রিলেটিভ স্পিডটা সর্বোচ্চ সেই সময় আর কি কি ডিটেল পাচ্ছি এখান থেকে। তো আমি দেখলাম রিলেটিভ স্পিড সর্বোচ্চ, আর এস রিলেটিভ স্পিড ম্যাক্সিমাম। আমাকে বলো স্লিপ, হোয়াট অ্যাবাউট দ্য স্লিপ? স্লিপও কিন্তু ম্যাক্সিমাম। যখন দেখো যে রিলেটিভ স্পিড সর্বোচ্চ তখন স্লিপও কিন্তু ম্যাক্সিমাম, 1 দ্যাট ইজ ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। ওকে, আমি বলছি বোঝো, বিষয়টা বোঝো। যখন তোমার রিলেটিভ স্পিড সর্বোচ্চ তখন স্লিপ সর্বোচ্চ, স্লিপ ম্যাক্সিমাম দ্যাট ইজ 100%। সেই সময়ে আর কি হতে চলেছে? আমি বলেছিলাম যে রোটরে কেন ইএমএফ ইনডিউসড হবে। দেখো রোটরে তখনই ইএমএফ ইনডিউসড হবে যখন স্টেটর ফ্লাক্স, স্টেটরের চেঞ্জেবল ফ্লাক্স গুলো রোটর কন্ডাক্টরে কিন্তু লিংক হবে। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর 01 এ এটা খুব ভালো করে দেখানো হয়েছে। কাজে এই চেঞ্জেবল ম্যাগনেটিক ফ্লাক্সটা তখনই বেশি লিংক হবে যখন রোটর এবং স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড এবং রোটরের স্পিড, স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডের স্পিড এবং রোটরের স্পিড, এদের পার্থক্যটা যখন সর্বোচ্চ হবে তখনই কিন্তু ম্যাক্সিমাম ইএমএফ ডেভেলপ হবে। তাহলে পার্থক্যটা এই মুহূর্তে সর্বোচ্চ, কাজেই উৎপাদিত ইএমএফ E2 ইজ ম্যাক্সিমাম। বোঝো, E2 ইজ ম্যাক্সিমাম। এ পর্যন্ত ক্লিয়ার? আমরা আরেকটা কন্ডিশন নেব। এটা ছিল ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন আমরা এখানে আরেকটা কন্ডিশন নেব। আমি বলছি যে এবারে রোটর তো রোটেট করতে শুরু করবে অ্যাকর্ডিং টু লেঞ্জেস ল। রোটর যে রোটেট করতে শুরু করছে, এই দিকটা একটু ফলো করো। রোটর যে রোটেট করতে শুরু করছে, এনএস তো কনস্ট্যান্ট রয়েছে, সিঙ্ক্রোনাস স্পিড কনস্ট্যান্ট রয়েছে, কিন্তু এনআর কি হচ্ছে? এনআর বাড়ছে। আচ্ছা, এনআর যদি বাড়ে, এনআর যদি বাড়ে, রোটর স্পিড যদি বাড়ে, তাহলে আপেক্ষিক গতিবেগ কমছে। তাহলে রোটর স্পিড যখন বাড়ছে, এটা মুছলাম, রোটর স্পিড যখন বাড়ছে তখন তোমার কি হচ্ছে? রিলেটিভ স্পিড কমছে। দেখবো এই কন্ডিশনটাকে একটু ভালো করে বুঝতে হবে যে যখন রোটর স্পিড বাড়ছে তখন এই কেসে রিলেটিভ স্পিড কি হচ্ছে? রিলেটিভ স্পিড রিলেটিভ স্পিড কি হচ্ছে? রিলেটিভ স্পিড ইকুয়ালস টু কি? ns মাইনাস nr। কি হচ্ছে এটা? এর অবস্থা কি হচ্ছে? রোটর স্পিড যখন বাড়ছে রিলেটিভ স্পিড কিন্তু কমছে। মাইন্ডে রিলেটিভ স্পিডের সঙ্গে কিন্তু উৎপাদিত ইএমএফ ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে। তো রিলেটিভ স্পিড যদি কমে তাহলে আমি বলছি স্লিপ কি হচ্ছে? স্লিপ ইকুয়ালস টু ns মাইনাস nr বাই 100। তো এটা যত বাড়ছে, সরি বাই ns, এটা যত বাড়ছে তত কিন্তু স্লিপ কমে যাচ্ছে। মাইন্ডে স্লিপ কমে যাচ্ছে। তাহলে হোয়াট অ্যাবাউট স্লিপ ইন কেস অফ রোটর স্পিড ইনক্রিজিং? তাহলে স্লিপ হচ্ছে, স্লিপও কিন্তু কমে যাচ্ছে। মাইন্ড ইট, স্লিপ ডিক্রিজ, স্লিপ ডিক্রিজ। যখন স্লিপ ডিক্রিজ করছে, যখন স্লিপ ডিক্রিজ করছে তখন উৎপাদিত ইএমএফ কি হবে? দেখো স্লিপ কখন ডিক্রিজ করছে? যখন রিলেটিভ স্পিড কমে যাচ্ছে তখন স্লিপ কমে যাচ্ছে, এবং রিলেটিভ স্পিড কমে যাচ্ছে তবেই কিন্তু স্লিপ কমছে। মাইন্ড ইট। সো রিলেটিভ স্পিড যদি কমে যায় আমি বলতে পারি রোটর কন্ডাক্টরে
রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কিং কমে যাচ্ছে, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কিং, চেঞ্জেবল ফ্লাক্স লিঙ্কিং কমে যাচ্ছে। আর চেঞ্জেবল ফ্লাক্স লিঙ্কিং যদি কমে যায়, রোটরে ইনডিউসড ইএমএফ কি হবে? ইনডিউসড ইএমএফ এর পরিমাণ কিন্তু কমে যাবে। সো E2 ইনডিউসড ইএমএফ ইন দা রোটর কিন্তু অলসো ডিক্রিজ। আমি একটা গ্রাফ দিয়ে ব্যাপারটাকে বোঝাতে চাই। গ্রাফ কি গ্রাফ না? স্লিপ ভার্সাস E2, স্লিপ ভার্সাস E2, রোটরে উৎপাদিত ইএমএফ স্লিপের সঙ্গে কিভাবে নির্ভর করছে, কি রিলেশনে ওর সঙ্গে ডিপেন্ড করছে। এনিওয়েজ, তো দেখা যাক যে মনে করা যাক এটা স্লিপ, এটা ইনডিউসড ইএমএফ E2। এখন দেখো, লক্ষ্য করো যে যখন স্লিপ সর্বোচ্চ কত হতে পারে? 1 হতে পারে। কোন সময় হতে পারে? যখন রোটর ইজ এট স্ট্যান্ড স্টিল এট দ্য টাইম অফ স্টার্টিং। আবার বলছি, তো স্লিপ কোনো একটা নির্দিষ্ট সময় তার ম্যাক্সিমাম ভ্যালুতে আছে 1। সাপোজ দ্যাট দিস ইজ দ্য পয়েন্ট 1, স্লিপ ইজ 1। তো আমি বলছি এটা তো স্ট্যান্ড স্টিল কন্ডিশন, এর আগের তো কোনো কন্ডিশন নেই, এটাই তো আলটিমেট কন্ডিশন। তো স্লিপের ক্ষেত্রে স্লিপের এটাই তো ম্যাক্সিমাম। তো এই সময় স্লিপ ম্যাক্সিমাম মানে এই সময় রিলেটিভ স্পিডটাও ম্যাক্সিমাম। বোঝো, রিলেটিভ স্পিড যখন ম্যাক্সিমাম, তখন তুমি কি মানবে যে রোটরের কন্ডাক্টর গুলোতে সব থেকে বেশি ইএমএফ জেনারেট হবে? কারণ এ দাঁড়িয়ে আছে আর এ ঘুরছে, তখন সব থেকে বেশি চেঞ্জেবল ফ্লাক্স লিঙ্ক করবে। মানছো? ওকে, দেন তাহলে এই সময় স্লিপ যখন ম্যাক্সিমাম, E2 উইল বি ম্যাক্সিমাম। ওকে, তো E2 ধরে নি ম্যাক্সিমামটা এটাই। তাহলে এই দুটো রেজাল্ট্যান্ট পাচ্ছি এটা। এই যে দিস পয়েন্ট, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কি শো করছে? এই পয়েন্টটা শো করছে যে রোটর দাঁড়িয়ে আছে, রোটর স্ট্যান্ড স্টিল। বোঝো, স্ট্যান্ড স্টিল, রোটর দাঁড়িয়ে আছে। কেন? রোটর দাঁড়িয়ে না থাকলে স্লিপ কখনো 1 হতে পারে না। আর স্লিপ যখন 1 হচ্ছে, তখন ম্যাক্সিমাম ইএমএফ উৎপন্ন হচ্ছে। ম্যাক্সিমাম ইএমএফ কখন উৎপন্ন হবে? কখন না রোটর যখন দাঁড়িয়ে থাকবে। তাহলে এই কন্ডিশনটা রোটর স্ট্যান্ড স্টিল কন্ডিশন, রোটর দাঁড়িয়ে আছে। আবার বলি, আইদার স্ট্যান্ড স্টিল বলতে পারো, নইলে এটাকে তুমি বলতে পারো এট দ্য টাইম অফ স্টার্টিং। এই কেসটা শুধু স্টার্টিং এ হয় না, রোটর যদি কোনো অন্য কারণে দাঁড়িয়ে যায়, মানে সাপোজ দ্যাট রোটরের বল বিয়ারিং এর মধ্যে কোনো জুট ঢুকে গেল, কিংবা কোনোভাবে রোটর ফেসে গেল, বল বিয়ারিং জ্যাম হয়ে গেল, সেক্ষেত্রেও যদি রোটর দাঁড়িয়ে যায় তাহলে ওই কন্ডিশন, মাইন্ড ইট, রোটর দাঁড়িয়ে গেলে ওই কন্ডিশন। এবারে আমি বলছি যে এবার তো লেঞ্জেস লয়ের থ্রু দিয়ে রোটর রোটেট করতে শুরু করবে। তো রোটর যদি রোটেট করতে শুরু করে, তাহলে তোমার এনআর কমে যাচ্ছে। দেখো, যে স্পিড কমে যাচ্ছে, রিলেটিভ স্পিড কমে যাচ্ছে। রিলেটিভ স্পিড যেই কমে যাচ্ছে, স্লিপ কমে যাবে। তো মনে করে যে স্লিপ কমে খানিকটা কমে গেল, এতটা হলো। স্লিপ কমার সাথে সাথে স্লিপটা কেন কমলো? এনএস মাইনাস এনআর বাই এনএস, স্লিপটা কেন কমলো? বিকজ এনআর বাড়লো, বাকিগুলো কনস্ট্যান্ট। তো আমি বলছি, স্লিপ যদি কমে, তাহলে রিলেটিভ স্পিড, আপেক্ষিক গতিবেগ কমে যাচ্ছে, তোমার কিন্তু ইএমএফ ও কমে যাচ্ছে। তো বুঝতে হবে তোমাকে, আমি একটা ইমাজিনারি লাইন প্রথমে ড্র করছি। তো দেখা যাচ্ছে স্লিপ যখন কমছে, সেম রেশিওতে তোমার ইএমএফ ও কমছে। তার মানে এটা তখন নিউ ইএমএফ, এটা এতটা তোমার নিউ ইএমএফ। মানে যখন রোটরটা একটু রান করেছে, রোটর যখন এখানেই থেমে যাবে না, রোটর প্রায় সিনক্রোনাস স্পিডের কাছাকাছি চলে যাবে। মাইন্ড ইট, রোটরের স্পিড প্রায় সিনক্রোনাস স্পিডের কাছাকাছি চলে যাবে। এই পয়েন্টটা কি শো করছে তোমার? এই পয়েন্টটা শো করছে যে এনআর নট ইকুয়ালস টু 0। মাইন্ড ইট, এনআর নট ইকুয়ালস টু 0। এনআর এইখানটায় এনআর 0, এখানটায় এনআর ইকুয়ালস টু 0, রোটর স্পিড 0। তো যখন রোটর আরো স্পিড আপ হচ্ছে, তখন স্লিপ আরো কমে যাচ্ছে। সাপোজ দ্যাট দিস ইজ দ্য স্লিপ এন্ড দিস উইল বি ইয়োর
ইনডিউস ইএমএফ, এই যে এইটা হচ্ছে স্ট্যান্ড স্টিল ইএমএফ E2, বাকিগুলো হচ্ছে রানিং এর ইএমএফ। তখন রোটর রান করছে, বোঝো, তখন রোটর রান করছে। তো এটাকে যদি আমরা E2 দিয়ে ডিনোট করি তাহলে এগুলোকে E2 ড্যাশ দিয়ে ডিনোট করি। এগুলো সব রানিং কন্ডিশনের কথা বলছি, রোটর রানিং কন্ডিশন। সো তোমার স্পিড আরো বাড়লো, সো স্লিপ আরো কমলো। এখানে নতুন E2, দেখো E2 আস্তে আস্তে কমছে, স্লিপ যত কমছে E2 আরো কমছে। তো স্লিপ কার উপর ডিপেন্ড করছে? এনার এর উপরে ডিপেন্ড করছে, মাইন্ড। তো স্লিপ যত কমছে, এভাবে যদি স্লিপ 0 হয়ে যায়, সাপোজ দ্যাট কোন একটা ইমাজিন স্লিপ যদি কখনো 0 হয়ে যায়, স্লিপ কখন 0 হতে পারে? যখন এনআর ইকুয়ালস টু এনএস হয়ে যাবে, তখন এদের বিয়োগফলটা 0 হয়ে যাবে, তখনই স্লিপ একমাত্র 0 হতে পারে। তো স্লিপ যখন 0 হবে, স্লিপ 0 হলে কি রিলেটিভ স্পিড 0 হলে রোটরে কোনো ফ্লাক্স লিংক করবে না। রোটরে যখন ফ্লাক্স লিংক করবে না তখন ইএমএফ প্রোডাকশনও 0। দেখো স্লিপ যখন 0, ইএমএফ প্রোডাকশনও 0। এই কন্ডিশনটা কি? এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা এনএস ইকুয়ালস টু এনআর, দ্যাট ইজ স্লিপ ইকুয়ালস টু 0 এন্ড ইএমএফ ইকুয়ালস টু 0। তাহলে এই যে গ্রাফটা তুমি দেখলে একেবারে লিনিয়ার গ্রাফ, সিম্পলি লিনিয়ার গ্রাফ। তো আমি বলতে পারি, বোঝো, এখানে আমি কি দেখলাম যে স্লিপ উৎপাদিত ইএমএফ E2 is directly proportional to স্লিপ। দেখো যখন স্লিপ বেশি তখন E2 বেশি, যখন স্লিপ 0 E2 0, যখন স্লিপ ম্যাক্সিমাম E2 ম্যাক্সিমাম। তো এটা তো লিখতে পারি। তো আমি বলছি তাহলে E2 ড্যাশ ইকুয়ালস টু কি হবে? রানিং এ কি হবে? বোঝো, রানিং এ কি হবে? রানিং এ ইকুয়ালস টু স্লিপ তো বটেই ইনটু স্ট্যান্ড স্টিল ইএমএফ। বোঝো এটা কেন লিখলাম? স্ট্যান্ড স্টিল ইএমএফ আমি বলছি ওকে, লিখবো না এটা। আমি বলছি তাহলে E2 ড্যাশ is also directly proportional to sleep, definitely also directly proportional to sleep, মানে E2 is directly proportional to sleep। E2 ড্যাশ দিয়ে কি বোঝাতে চাইছো? আন্ডার রানিং কন্ডিশন যে কোনো স্পিডে ঘুরতে পারে রোটর, যে কোনো স্পিডে, কিন্তু প্রায় সিনক্রোনাস স্পিডের কাছাকাছি চলে যায় যদি খুব হেভিলি লোডেড না হয়। আচ্ছা, তাহলে E2 ড্যাশ ইকুয়ালস টু, যখন আমি প্রপোর্শনাল সাইনটা তুলবো এর রিগার্ডিং একটা কনস্ট্যান্ট আনবো। বোঝো, E2 ড্যাশ ইকুয়ালস টু আমার এর কনস্ট্যান্ট কোনটা? স্ট্যান্ড স্টিল ইএমএফটা কনস্ট্যান্ট, তখন স্ট্যান্ড স্টিল ইএমএফ E2 ইনটু স্লিপ। এটাকে প্রুভ করতে চাও? ওকে, ধরা যাক যে কোন স্ট্যান্ড স্টিল কন্ডিশনে রোটর স্ট্যান্ড স্টিল E2 উৎপাদিত ইএমএফ ইন দা রোটর 100 ভোল্ট। আমি বলছি তখন স্লিপ কত? স্লিপ ইকুয়ালস টু, তখন ডেফিনেটলি 1, স্ট্যান্ড স্টিল কন্ডিশন। আমি বলছি স্লিপ যখন 0.5 হয়ে যাবে, স্লিপ কখন 0.5 হবে? 1 ছিল, 0.5 হবে কখন? দেখো যখন স্লিপ ইকুয়ালস টু ns মাইনাস nr বাই ns। তো আমি বলছি এখানে ns মাইনাস 0 বাই ns স্ট্যান্ড স্টিল কন্ডিশন, এটা 0 ইকুয়ালস টু 1 হয়েছিল। তাহলে এখানে কত হলে স্লিপ 0.5 হবে? দেখবে এখানে যদি ns বাই 2 হয়, সিনক্রোনাস স্পিডের অর্ধেক হলে এটা ইকুয়ালস টু হয়ে যাবে 0.5। তাহলে রোটর স্পিড যখন সিনক্রোনাস স্পিডের অর্ধেক হয়ে যাবে তখন স্লিপ হয়ে যাবে 0.5। স্লিপ যখন 0.5 হয়ে যাবে, কখন 0.5 হলো? যখন রিলেটিভ স্পিড অর্ধেক হলো। যখন অর্ধেক হলো তখন কিন্তু স্লিপ অর্ধেক হলো। ডেফিনেটলি রিলেটিভ স্পিড যদি অর্ধেক হয়ে যায় তাহলে চেঞ্জ অফ ফ্লাক্স লিংকিং অর্ধেক হয়ে যাবে। চেঞ্জ অফ ফ্লাক্স লিংকিং কিন্তু অর্ধেক হয়ে যাবে। চেঞ্জ অফ ফ্লাক্স লিংকিং যদি অর্ধেক হয়ে যায় তাহলে E2 will be E2 ড্যাশ রানিং, E2 ড্যাশ will be 50 ভোল্ট। তো দেখো যখন স্লিপ 0, কখন? whenever ns equals to nr। যখন স্লিপ 0 তখন E2 also will be 0। তাহলে একটা জিনিস বুঝো, স্লিপ 0 E2 0, স্লিপ 0.5 E2 50, স্লিপ 1 ম্যাক্সিমাম 100।
তাহলে আমার আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, স্ট্যান্ড স্টিল ইনটু স্লিপ। এটা নয় কি, যে কোনো সময়ের উৎপাদিত ইএমএফ, যে কোনো সময়ে উৎপাদিত ইএমএফ E2 ড্যাশ ইকুয়ালস টু স্লিপ ইনটু স্ট্যান্ড স্টিল ইএমএফ। স্ট্যান্ড স্টিল ইএমএফ কত, 100 ধরে নিয়েছি ইন দিস কেস। তাহলে যে সময়ে স্লিপ 0.5 ইনটু স্ট্যান্ড স্টিল 100, তখন দেখো অটোমেটিক্যালি E2 50। স্লিপ যখন 0.25, সাপোজ দ্যাট 4 ভাগের 1 ভাগ ইনটু 100, তখন 25। তো আমি কি লিখছি, E2 ড্যাশ ইকুয়ালস টু E2 ইনটু স্লিপ। This is very important formula, and this relation is very important in case of a 3-phase induction motor. হতে পারে এটা স্লিপ রিং ইন্ডাকশন মোটর কিংবা স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, দুটোর ক্ষেত্রেই কিন্তু এই স্লিপের এই ফর্মুলা প্রযোজ্য এবং ইট ইজ প্রুভড। মাইন্ড ইট ইজ প্রুভড। ওকে, আমরা যাব স্লিপের সঙ্গে আর কার এই জাতীয় রিলেশন আছে দেখে নেব। লাস্ট ক্লাসে আমি তোমাদের রোটরে উৎপাদিত ইএমএফ এর ফ্রিকোয়েন্সি এন্ড রোটরের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে তার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন করানো শিখিয়েছিলাম, যে কিভাবে ডিটারমাইন করবে। সেখানে ফাইনালি উই ফাউন্ড দ্যাট রোটর ফ্রিকোয়েন্সি FR ইকুয়ালস টু স্লিপ ইনটু সাপ্লাই ফ্রিকোয়েন্সি। তুমি লাস্ট ক্লাসটা দেখে আসতে পারো। সো ফাইনালি উই ফাউন্ড দ্যাট রোটরে উৎপাদিত ইএমএফ এর ফ্রিকোয়েন্সি অথবা ইনডিউসড ইএমএফ অথবা ইনডিউসড কারেন্ট, মাইন্ড ইট, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু স্লিপ ইনটু সাপ্লাই ফ্রিকোয়েন্সি। দিস ফ্রিকোয়েন্সি ইজ সাপ্লাই ফ্রিকোয়েন্সি, আর রোটর ফ্রিকোয়েন্সি কে আমরা FR দিয়ে ডিনোট করব যাতে আমাদের কোনোভাবে কনফিউজ না হই আমরা। তো এখানে একটা জিনিস আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম, দেখো সাপ্লাই ফ্রিকোয়েন্সিটা বেসিক্যালি কনস্ট্যান্ট। এখন যদি খুব স্পেশাল কেসে তুমি পরিবর্তন করো, দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার, কিন্তু বেসিক্যালি একটা 3-phase ইন্ডাকশন মোটরকে আমরা যখন চালাই সাপ্লাই ফ্রিকোয়েন্সিকে কনস্ট্যান্ট রাখি। তো সাধারণভাবে আমি বলতে পারি FR is directly proportional to slip, rotor frequency is directly proportional to slip. Very good. তো rotor frequency is directly proportional to যদি slip হয় তাহলে what will be the graph? গ্রাফ কার স্লিপ ভার্সাস FR, রোটরে ইনডিউসড ইএমএফ অথবা ইনডিউসড কারেন্টের ফ্রিকোয়েন্সি। তো কি হবে, একই রকমই হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল নয়, ডাইরেক্টলি প্রপোর্শনাল। কাজেই এটা যদি তোমার রোটর ফ্রিকোয়েন্সি হয়, এটা তোমার যদি স্লিপ হয়, তাহলে স্লিপ যখন ম্যাক্সিমাম, সাপোজ দ্যাট 1, দিস কন্ডিশন ইজ ম্যাক্সিমাম কখন, whenever rotor is at stand still, mind it. So এই সময় স্লিপ যখন ম্যাক্সিমাম, রোটর ফ্রিকোয়েন্সি উইল বি ম্যাক্সিমাম। ঠিক আছে, রোটর ফ্রিকোয়েন্সি উইল বি ম্যাক্সিমাম। তাহলে রোটর ফ্রিকোয়েন্সি সাপোজ দ্যাট দিস ইজ দ্য ম্যাক্সিমাম রোটর ফ্রিকোয়েন্সি। ওকে, তো দুটো পয়েন্টকে তুমি যদি মেলাও তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, ব্যাপারটা এরকম দাঁড়ায়। তাহলে এই পয়েন্টটা কি শো করছে, দেখো এই পয়েন্টটা শো করছে ওকে FR equals to sleep into supply frequency. ওকে, তো দেখো স্লিপ যখন ম্যাক্সিমাম, এখানে 1 স্লিপ 1, মাইন্ড ইট, এটা কোন কন্ডিশন, ইজ দ্যাট রোটর ইজ দ্যাট স্ট্যান্ড স্টিল, মাইন্ড ইট। সো এটা কিন্তু স্ট্যান্ড স্টিল কন্ডিশন, দ্যাট ইজ স্টার্টিং কন্ডিশন। সো দিস কন্ডিশন ইজ স্টার্টিং কন্ডিশন। এবারে আস্তে আস্তে অন্যদিকে প্লে হবে, এটা কিন্তু ম্যাক্সিমাম কন্ডিশন, মাইন্ড। এইবারে রোটরের স্পিড কমবে, ঘুরতে শুরু করবে, রোটরের স্পিড কমলে স্লিপ এইভাবে কমবে। স্লিপ কিন্তু প্রথমেই ম্যাক্সিমাম হয়, স্লিপ কিন্তু 0 থেকে বাড়ে না, স্লিপ ম্যাক্সিমাম থেকে কমে। এতক্ষণে নিশ্চয়ই বুঝেছো, স্লিপ কিন্তু মোটর সুইচ অন করলে স্লিপ অন ম্যাক্সিমাম। এইবারে যখন মোটর রান করতে শুরু করলো, স্লিপ আস্তে আস্তে কমতে প্রায় 0-র কাছে চলে যায়, পুরো 0 হয় না। সো মনে করা যাক যে এবারে তোমার রোটর স্পিড আপ হচ্ছে, রোটর স্পিড যত আপ হচ্ছে স্লিপ তত কমছে। তো এই জায়গায় যখন স্লিপটা এলো, সে যাই হোক 0.75 ইট মেবি 0.75, তো তখন রোটর ফ্রিকোয়েন্সি কি হবে, রোটর ফ্রিকোয়েন্সিও কমে যাবে সেম রেশিওতে। তো রোটর ফ্রিকোয়েন্সিও কিন্তু তখন কমে যাবে। তো তখন রোটর ফ্রিকোয়েন্সি উইল বি this will be rotor frequency,
and this will be স্লিপ। এটা হচ্ছে স্লিপ, স্লিপ এবং এতটা হচ্ছে রোটর ফ্রিকোয়েন্সি। বুঝো, আমি বলছি স্লিপ যখন জিরো, স্লিপ যখন জিরো তখন রোটর ফ্রিকোয়েন্সিও জিরো। কখন এটা কখন স্লিপ কখন জিরো হতে পারে? যখন রিলেটিভ স্পিড জিরো। বারবার কেন বলছি? বারবার এই কারণে বলছি, ছেলেমেয়েদের এইগুলো খুব 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 ভুল হয়, খুব ভুল হয়, রিলেশন বুঝতে খুব ভুল হয় এবং বোঝার পরেও, এটা আমি দেখেছি, বোঝার পরেও পরীক্ষার সেন্টারে গিয়ে ভুল করে আসে। কাজেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, স্লিপ যখন জিরো হবে তখন রোটর ফ্রিকোয়েন্সিও কিন্তু জিরো হয়ে যাবে। স্লিপ যখন জিরো হবে তখন রিলেটিভ স্পিড যখন জিরো হবে তখনই স্লিপ না জিরো হবে। তো রিলেটিভ স্পিড যদি জিরো হয় তাহলে ইএমএফ কোথায়? ইএমএফ এখনই ফ্রিকোয়েন্সির গল্প তখনই তো আসবে যখন ইএমএফ উৎপন্ন হয়। তো এই রিলেশন ওয়াইজ তোমার গ্রাফ বিটুইন স্লিপ ভার্সেস রোটর ফ্রিকোয়েন্সি উইল বি লাইক দিস। ওকে, এবারে আমরা দেখব রোটর রিঅ্যাক্ট্যান্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন এত কিছু দেখতে হচ্ছে? পাওয়ার ফ্যাক্টর ডিটারমাইন করব। বোঝো, এটা বুঝলাম? ভেরি গুড। সো এবারে আমরা দেখব রোটর রিঅ্যাক্ট্যান্সটা কিভাবে স্লিপের উপর ডিপেন্ড করে। রোটর রিঅ্যাক্ট্যান্স কিভাবে স্লিপের উপর ডিপেন্ড করে। হাউ রোটর রিঅ্যাক্ট্যান্স depends on sleep. How rotor reactance depends on sleep? আমি বলছি রিঅ্যাক্ট্যান্স বলতে কি বোঝো? এখানে বেসিক্যালি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এর কথাই বলবো। এক্সেল কার আমরা আজকে যে আলোচনা করছি না, সবটাই রোটরের। মাইন্ড ইট, আমরা স্টেটরের আলোচনা করব, সবটাই রোটরের। এটা হিউজ ইম্পর্টেন্ট, হিউজ ইম্পর্টেন্ট। এখান থেকেই যাবতীয় কোশ্চেন তুমি পাবে, এখান থেকেই যাবতীয় কোশ্চেন পাবে। So XL, কার XL? রোটরের। That is why XL2 লিখি, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স অফ রোটর। তো XL ইকুয়ালস টু, যেহেতু এটা রোটরে, আমি কি জানি 2 পাই অফ FL। তোমরা পড়েছিলে XL ইকুয়ালস টু ওমেগা L, ওমেগা ইকুয়ালস টু 2 পাই F। তো আমি বলছি, আমি এটা যদি রোটরের বার করি তাহলে কোন ফ্রিকোয়েন্সি নিয়ে ডিল করব? ইন্ডাকশন মোটরের দুটো ফ্রিকোয়েন্সি, একটা সাপ্লাই ফ্রিকোয়েন্সি, একটা রোটর ফ্রিকোয়েন্সি। এতক্ষণে দেখেছো সাপ্লাই ফ্রিকোয়েন্সি তো কনস্ট্যান্ট, কিন্তু রোটর ফ্রিকোয়েন্সি চেঞ্জেবল। মাইন্ড ইট, রোটর ফ্রিকোয়েন্সি চেঞ্জেবল বিকজ অফ রোটর ফ্রিকোয়েন্সি FR ইকুয়ালস টু স্লিপ ইনটু সাপ্লাই ফ্রিকোয়েন্সি। সাপ্লাই ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকলেও স্লিপ কিন্তু কনস্ট্যান্ট থাকে না, কাজেই এটা কিন্তু ভ্যারিয়েবল। এবং ফাইনালি রোটর ফ্রিকোয়েন্সি এতটাই কমে যায় তুমি ধারণা করতে পারবে না, যখন নিউমেরিক্যাল সলভ করবে তখন বুঝতে পারবে। এনিওয়েজ, তো এই যে ফ্রিকোয়েন্সিটা নিয়ে ডিল করবো, এটা অবশ্যই কিন্তু রোটর ফ্রিকোয়েন্সি নিয়ে ডিল করবো। মাইন্ড, তাহলে একটা জিনিস একটু বলো আমাকে, যে এক্সেল দেখো 2 পাই এন্ড এল, এটা তো কনস্ট্যান্ট, ইন্ডাকটেন্স তো কনস্ট্যান্ট। একবার তুমি যখন সেটা সেটআপ দিয়ে দিয়েছো, ইন্ডাকটেন্স ফিক্স হয়ে গেছে, সার্কিটের ওই রোটর বডির ইন্ডাকটেন্স ফিক্স হয়ে গেছে। তাহলে দিস উইল বি কনস্ট্যান্ট, দিস উইল বি কনস্ট্যান্ট। তাহলে এক্সেল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এফআর কিনা? বোঝো, XL is directly proportional to rotor frequency. rotor frequency যত বাড়বে XL তত বাড়বে। আমি কি দেখলাম? FR is directly proportional to sleep। এখান থেকে দেখেছিল, পেয়েছিল এটা আগে। তাহলে এখান থেকে কি লেখা যায় যে XL is directly proportional to sleep? দেখো, যেখানে XL is directly proportional to rotor frequency, আবার rotor frequency is directly proportional to sleep, তাহলে আমি কি লিখতে পারি? XL is directly proportional to sleep। বোঝো, XL is directly proportional to sleep। হিউজ ইম্পর্টেন্ট, হিউজ ইম্পর্টেন্ট। তো XL যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্লিপ হয়, তাহলে XL is directly proportional to যদি স্লিপ হয়, তাহলে কখন XL বেশি? কখন XL বেশি? দেখো, XL কখন বেশি? কখন সবথেকে বেশি? যখন স্লিপ সবথেকে বেশি। স্লিপ কখন সবথেকে বেশি? রোটর যখন দাঁড়িয়ে আছে, রোটর যখন দাঁড়িয়ে আছে তখন স্লিপ সবথেকে বেশি। তাহলে রোটর যখন দাঁড়িয়ে আছে তখন এক্সেল সবথেকে বেশি। গ্রাফ 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 কাদের মধ্যে? স্লিপ ভার্সাস XL2, XL2 all are XL2 রোটর।
ওকে, ড্রপ স্লিপ এক্সেল। দেখো সবগুলোই অলমোস্ট সেম। যখন স্লিপ 1 ম্যাক্সিমাম, এক্সেল উইল বি হাই, কারণ তখন রোটর ফ্রিকোয়েন্সি হাই। রোটর ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্লিপ। তো স্লিপ যখন হাই, রোটর ফ্রিকোয়েন্সি হাই, রোটর ফ্রিকোয়েন্সি যখন হাই তখন এক্সেল হাই। মোদ্দা কথা বলা যাচ্ছে স্লিপ যখন হাই তখন এক্সেল হাই। তো স্লিপ হাই, এক্সেল হাই। This will be the graph. Same. এটা হচ্ছে স্ট্যান্ড স্টিল কন্ডিশন, রোটর, স্ট্যান্ড স্টিল, রোটর। আর এগুলো এই সব পয়েন্ট হচ্ছে রানিং কন্ডিশনে, সব পয়েন্ট হচ্ছে রানিং কন্ডিশনে। দেখো স্লিপ যত কমছে, স্লিপ কিন্তু একটা ইন্ডাকশন মোটরের স্লিপ কত হতে পারে, কত হতে পারে 1% থেকে 3%, 1% থেকে 3% এর মধ্যে ডিফার করে। কাজেই বুঝতে পারছো যে কত কমে আসবে। তাহলে যে হারে স্লিপ কমে যাবে সেই হারে কিন্তু এক্সেল কমে যাবে। আচ্ছা সেই হারে যদি এক্সেল কমে যায়, বুঝো সেই হারে যদি এক্সেল কমে যায় এর এফেক্টটা কোন জায়গায় কি পড়বে? আগে 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 এই জায়গাটা একটু ক্লিয়ার করে নেওয়া যাক, তারপর আসছি। আমি বলছি দেখো যখন স্লিপ অর্ধেক হয়েছে এক্সেল অর্ধেক হয়ে গেছে। স্লিপ যখন অর্ধেক হয়েছে এক্সেল অর্ধেক হয়ে গেছে। স্লিপ যখন 0 হয়েছে এক্সেল 0 হয়ে গেছে। স্লিপ যখন ম্যাক্সিমাম হয়েছে এক্সেল ম্যাক্সিমাম হয়ে গেছে। আমি লিখতে পারি এক্সেল is directly proportional to sleep, then XL2 short 2 dash, এটা হচ্ছে রানিং কন্ডিশন। all are running condition, all graph running condition except this, এটা হচ্ছে স্ট্যান্ড স্টিল ম্যাক্সিমাম, all are running condition। আমি বলছি তাহলে XL2 equals to sleep into stand still XL কিনা, XL কিনা, stand still XL, sleep into stand still। তুমি প্রুভ করে দেখো। মনে করা যাক যে যখন স্লিপ 1 তখন এক্সেল 100, তাহলে স্লিপ যখন অর্ধেক এক্সেল কত? মনে করা যাক স্লিপ যখন 1, when বোঝো when sleep equals to 1 then XL equals to 100, XL equals to 100, স্লিপ অর্ধেক হয়ে গেলে এক্সেল কি হবে? অর্ধেক হয়ে যাবে না? তো এখানেও তুমি স্লিপ দেখো XL2 কত 100, 100 এর সঙ্গে অর্ধেক গুণ করো 0.5 গুণ করো, দেখো 50। সুতরাং যে কোনো সময়ে আমরা বলছি যে কোনো সময়ে XL2 dash রানিং এর রিঅ্যাক্ট্যান্স equals to sleep into stand still reactance XL2। এই ড্যাশ মিন্স এটাই বুঝবে যে এটা রানিং এর কথা বলা হচ্ছে, এটা কিন্তু অবশ্যই রানিং এর কথা বলা হচ্ছে। ওকে ক্লিয়ার? এটা ইনটু এটা এক্সেল, ক্লিয়ার? ভেরি গুড। তো আমি ফাইনালি পাওয়ার ফ্যাক্টরের সঙ্গে রিলেশনটা প্রুভ করে ক্লাস শেষ করব। তো এই পর্যন্ত বোঝা গেলে ক্লিয়ার করলাম? ওকে ভেরি গুড। তো পাওয়ার ফ্যাক্টর কি, পাওয়ার ফ্যাক্টরের সঙ্গে স্লিপের কি সম্পর্ক এবং কি রকম সম্পর্ক? দেখো পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু, তোমরা কি জানবে? আমি রোটরের পাওয়ার ফ্যাক্টরের কথা বলছি, রোটরের পাওয়ার ফ্যাক্টরের কথা বলছি। তো রোটরের পাওয়ার ফ্যাক্টর cos phi 2, তো cos phi ইকুয়ালস টু তোমরা বরাবরই জানো যে ভূমি বাই অতিভুজ, সো দ্যাট r বাই z। তো এখানে r কার? r2 রোটরের, z z2 রোটরের। তো বেসিক্যালি এটা r বাই আন্ডার রুট r স্কয়ার প্লাস এক্সেল স্কয়ার, সব 2 মানে রোটরের কথা বলছি আলাদাভাবে, তাই আর মেনশন করছি না, ঠিক আছে? সব রোটরের কিন্তু। ওকে ভেরি গুড। তাহলে আমি কি দেখছি? আমি বলছি যে এই আরটা কিন্তু কনস্ট্যান্ট, রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট নয় কি? দেখো এক্সেল তো চেঞ্জ হচ্ছে বিকজ ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, তাই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে তাই এক্সেল চেঞ্জ হচ্ছে। আমি বলছি রেজিস্ট্যান্স কি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট? একদমই না, রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট। সো রেজিস্ট্যান্স যদি কনস্ট্যান্ট হয় আমি এমন লিখতে পারি cos phi 2 is inversely proportional to Z2, inversely proportional to Z2। কাজেই দেখো Z কখন হয়?
দেখো z ইকুয়ালস টু, যখন z ইকুয়ালস টু √r স্কয়ার প্লাস xl স্কয়ার, এই r টা কিন্তু কনস্ট্যান্ট, মাইন্ড ইট, r কিন্তু কনস্ট্যান্ট। তাহলে z কখন হাই হবে? z উইল বি হাই whenever xl is high। বুঝো, z will be high whenever xl is high, z will be low whenever xl is low। যখন xl low হবে তাহলে আমি বলতে পারছি যে cos phi is inversely proportional to xl। বোঝো cos phi is inversely proportional to xl এক্স্যাক্টলি হয় না, কারণ এটা তো z বেসিক্যালি, এর মধ্যে r আছে, কিন্তু তুমি রাফলি এটা ভাবতে পারো, এটা ভেবে তুমি কোশ্চেনের আনসার দিতে পারবে, কোনো অসুবিধা হবে না, রাফলি এটাকে ভাবা যায়। সো আমি বলছি যখন xl হাই তখন cos phi লো। আমার এটাই দরকার যে cos phi কখন কিরকম, xl কখন হয়। দেখো xl is directly proportional to sleep, একটু আগে দেখে এলাম xl is directly proportional to sleep। তাহলে xl কখন হয়? যখন স্লিপ হয়। আর যখন স্লিপ হয় আমি তাহলে এবারে লিখতে পারি cos phi is inversely proportional to sleep, রাফলি স্লিপ। তাহলে স্লিপ যখন হাই cos phi will be low। স্লিপ কখন হয়? বোঝো, স্লিপ কখন হয়? স্লিপ হাই হচ্ছে স্ট্যান্ড স্টিল। তার মানে একটা ইন্ডাকশন মোটরে at the time of starting cos phi is very 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 poor। this is why একটা স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের এই পাওয়ার ফ্যাক্টরটা এত খারাপ হওয়ার জন্য একটা স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর কিন্তু হেভিলি লোড স্টার্টিং এর সময়ই কিন্তু ক্যারি করতে পারে না। সেই কারণে আমরা স্লিপিং ইন্ডাকশন মোটর মার্কেটে এনেছি। স্লিপিং ইন্ডাকশন মোটরের এই পাওয়ার ফ্যাক্টরটা আমরা কৃত্রিম উপায়ে এই পাওয়ার ফ্যাক্টরটা ইনক্রিজ করি স্লিপিং ইন্ডাকশন মোটরে, তবে কিন্তু স্টার্টিং টর্কটা হাই হয়। আমি একটু টাচ দিই। স্টার্টিং টর্ক ts ইকুয়ালস টু E2 ইনটু I2 ইনটু cos phi 2। এই cos phi এত খারাপ হয়ে যায় একটা স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের এট দা টাইম অফ স্টার্টিং, কারণ স্টার্টিং এ কিন্তু স্লিপ ম্যাক্সিমাম, আর স্লিপ যখন ম্যাক্সিমাম হচ্ছে cos phi ম্যাক্সিমাম হচ্ছে। আর আদতে কি স্লিপের সঙ্গে এর কোনো রিলেশন আছে? না, রিলেশনটা তো এক্সেল এর সঙ্গে, আর এক্সেল সম্পূর্ণভাবে স্লিপের সঙ্গে রিলেটেড। কাজেই স্লিপ যেখানে হাই হচ্ছে cos phi সেখানে লো হয়ে যাচ্ছে। এবার স্লিপ সব থেকে কম কখন হচ্ছে? যখন রোটর প্রায় সিগমা স্পিডের কাছাকাছি চলে যাচ্ছে, তখন cos phi, দেখো তখন cos phi কিন্তু ভালো হচ্ছে, কারণ তখন স্লিপ তো কমে যাচ্ছে। স্লিপ যখন কমে যাচ্ছে cos phi তত উন্নত হচ্ছে, তত ভালো হচ্ছে। তখন আর হয়ে লাভ কি? আমার যদি তখন তো অলরেডি ঘুরে গেছে, তখন তো অত টর্কের আর দরকার নেই, সে তো ইনার্শিয়া পেয়ে গেছে, মোমেন্টাম পেয়ে গেছে। যেটা দরকার ছিল শুরুতে সেটাই করতে পারিনি, কারণ তখন কিন্তু এক্সেল হাই ছিল। তো পাওয়ার ফ্যাক্টরের সঙ্গে যদি তুমি স্লিপের একটা রাফলি রিলেশন তুমি গ্রাফিক্যালি দেখতে চাও, তাহলে আমি দেখাতে পারি যে ব্যাপারটা অনেকটা এরকম। দিস ইজ ইওর স্লিপ এন্ড দিস ইজ ইওর পিএফ, পাওয়ার ফ্যাক্টর। তো আমি বলছি যখন স্লিপ মিনিমাম পাওয়ার ফ্যাক্টর ম্যাক্সিমাম, তাহলে এর গ্রাফটা হবে এরকম, একটু প্যারাবোলিক শেপ হবে। কেন হবে এরকম? স্ট্রেট লাইন কেন হবে না? আমি বলেছি যে শুধুমাত্র এক্সেল এর উপরে কিন্তু নয়, জেড এর সাথে, যেখানে আর কনস্ট্যান্ট। তো এটা হচ্ছে তোমার ওয়ান স্লিপ পাওয়ার ফ্যাক্টর, তখন এতটা খুবই খারাপ, এতটা। যখন স্লিপ এই ম্যাক্সিমাম পাওয়ার ফ্যাক্টর কিন্তু এতটা। স্লিপ দেখো এই সময় পাওয়ার ফ্যাক্টর এতটা হাই, পাওয়ার ফ্যাক্টর খুব ভালো, যখন স্লিপ মাত্র এইটুকু। তো this was all about significant of sleep, very 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 important ক্লাস ছিল। হতে পারে তুমি একবারে বুঝতে পারবে না, যে জায়গাটা বুঝতে পারছো না বারবার দেখো, নইলে পরের ক্লাসগুলোতে একটু সমস্যা হবে, যখন আমি স্টেটর কারেন্ট এবং রোটর কারেন্ট, বেসিক্যালি রোটর কারেন্ট নিয়ে আলোচনা করবো। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ।